টমাস টুকেল এই ম্যাচটা খেলতে চান না, থার্ড প্লেসের ম্যাচটা, মানে এইটা কি কোনো আসলে অপ্রয়োজনীয় ট্রমা দেয় এরকম থার্ড প্লেসের ম্যাচগুলো? এই কারণে কি ব্যাপারটা এমন? আসলে কোনো একজন বলেছিলেন যে একটা দল যারা সেমিফাইনালের মতো একটা স্টেজে হেরেছে তারপরে তারা আবার হারতে হবে এই দুই দলের মধ্যে থেকে, মানে এক বিশ্বকাপের নকআউটে দুইবার হারার মতো ব্যাপার। এবং এটারও রেজাল্ট হয়, মানে ফাইনাল একটা রেজাল্ট হয়, ড্র হলে এরকম না যে ভাগ করে দিয়ে দেয় না, আবার পেনাল্টি শুট আউটও হয়। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে আসলে আপনি যখন সেমিফাইনালে বাদ যাবেন, আপনার গোল যখন ঝরে গেছে, আপনার গোল তো ওয়ার্ল্ড কাপ, সেটা যখন শেষ, এরপরে আরেকটা এক্সট্রা ম্যাচ খেলা আসলে এটা মানসিক ট্রমার মতো, মানে এই ম্যাচটা খেলার ইচ্ছা নাই, জাস্ট মাঠে নামাই দাও। তো টুখেল যেটা খেলতে চান না, তার কাছে এটা অপ্রয়োজনীয় ম্যাচ বলে মনে হয়, ইভেন ইফ আমার কাছেও অপ্রয়োজনীয় ম্যাচ মনে হয়। ওকে, এই প্রয়োজনীয়তা অপ্রয়োজনীয়তার জায়গাটা আসলে ফিরবো। আর তার আগে আপনার কাছে কি মনে হয় আসলে যে এই ম্যাচ কি একটা বাড়তি ট্রমা দেয়, বিষয়টা কি এরকম? আসলে সেমিফাইনালের ম্যাচ থেকে যখন একটা টিম বাদ পড়ে যায়, হাবিব ভাই যেটা বললো যে বাড়তি খেলা যখন আরেকটা ম্যাচ খেলা হয়, তখন তো আসলে এটাকে ট্রমা হিসেবেই নেওয়া যায়। কেননা যখন আমি বিশ্বকাপে অংশগ্রহণ করছি জেতার জন্য, ওয়ার্ল্ড কাপ উইন হওয়ার জন্য, সেখানে দেখছি আমি সেমিফাইনাল থেকেই বাদ পড়ে যাচ্ছি। সেই ক্ষেত্রে আরেকটি বাড়তি ম্যাচ খেলা, হেরে যে আবার একটি খেলতে হবে, এটা আসলে ট্রমা হিসেবেই নেওয়া যায়। ওকে পারভেজ, আপনাকে যদি আমি আসলে জিজ্ঞেস করি যে 1984 থেকে ইউরোতে থার্ড প্লেসের ম্যাচ হয় না, এরকম একটা ব্যাপার, ওয়ার্ল্ড কাপে থার্ড প্লেসের ম্যাচ আসলে কেন হতো? এটা কি একটা কমার্শিয়াল ইম্প্যাক্টের জায়গা, নাকি ওয়ার্ল্ড কাপের একটা লেগেসি, বা ওয়ার্ল্ড কাপ ইজ ওয়ার্ল্ড কাপ, এক্সেপশনাল দেন এনি আদার টুর্নামেন্ট, সেটাকে বহন করার জন্য? আমার কাছে তো মনে হয় যে লেগেসি তো একটা আছেই ডেফিনেটলি। 1930তেও প্লে অফ ছিল না, ইউএসএ কে থার্ড ঘোষণা করা হয়, 34-এ জার্মানি ফার্স্ট থার্ড টিম যদি বলি, 34-এ জার্মানি হয়, বাট 54-এর পর থেকে টানা প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে আমরা থার্ড প্লেসের ম্যাচ দেখেছি। সো মজার বিষয় যেটা, সে থার্ড প্লেসের ম্যাচগুলো সাধারণত খুব হাই স্কোরিং, প্লাস কোনো ম্যাচই এক্সট্রা টাইম কিংবা পেনাল্টি পর্যন্ত যায় নাই। কারণ জিনিসটা হচ্ছে যে ধরেন আপনি গ্রুপ স্টেজে প্রথম দুটো ম্যাচ জেতার পর ধরেন থার্ড ম্যাচটায় আপনি নির্ভর হয়ে যেভাবে খেলেন, এই ম্যাচটা ঠিক ওই ক্যাটাগরির একটা ম্যাচে পড়ে। ইটস লাইক অ্যান এক্সিবিশন ম্যাচ অ্যাট দ্য হাইয়েস্ট স্টেজ। সো এখন ব্যাপারটা হচ্ছে পজিটিভস আছে কিছু। ফর এক্সাম্পল, যারা যারা মিনিটস পাননি ইংল্যান্ড জাতীয় দলের হয়ে, তারা ওয়ার্ল্ড কাপের একটা ম্যাচ খেলার স্বাদ পাচ্ছেন। ব্রাজিলের হোক, ইংল্যান্ডের হোক কিংবা ফ্রান্সের হোক, আমরা যেই পার্সপেক্টিভে চিন্তা করি, সেটা তাদের জন্য একটা প্লাস। কারণ আমি আজকেই আস্তে আস্তে একটা খবর পেলাম যে মর্গান রজার্সকে 117 মিলিয়ন দিয়ে চেলসি কিনে নিতে চাচ্ছে। 117 মিলিয়ন। এবং ঠিক কখন ঘটেছে? জাস্ট হচ্ছে এই আর্জেন্টিনা ম্যাচের সেই অ্যাসিস্টটা দেওয়ার পরপরই। তিনি এমনিতে ভালো ফর্মে ছিলেন, ভালো প্লেয়ার হিসেবে তাকে নেওয়া হয়েছে, বাট এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু প্লেয়ারদের মাথায় ঘুরছে। ফ্রান্স এবং ইংল্যান্ডের প্লেয়ারদের মাথায় এটাও ঘুরছে যে একটা ভালো পারফরমেন্স যেটা বিশ্ব মঞ্চে সবাই দেখবে, তারপর কিন্তু আমার এই যে ট্রান্সফার উইন্ডোটা চলছে সেখানেও কিন্তু দাম বাড়ার স্কোপ আছে। সো কিছু কিছু খেলোয়াড়দের জন্য কিছু মোটিভেশন আছে, অবভিয়াসলি দেশমের জন্য একটা মোটিভেশন আছে। তিনি ডেফিনেটলি দুইটা নকআউট ম্যাচ হেরে তার লেগাসিটা শেষ করতে চান না। টুখেলের একটা মোটিভেশন আছে যে ঠিক আছে, আমাকে সবাই ট্যাকটিক্যালি ইনকেপেবল বলছে, আমাকে তো 2028 পর্যন্ত ইংল্যান্ড নিয়োগ দিয়েছে, সো আমি প্রুভ করে যেতে চাই ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট টিমসের সাথে যে উই ক্যান কম্পিট, উই ক্যান বিট দেম। সো মোটিভেশনের অভাব নেই। দর্শকদের জন্য কি মোটিভেশন? সেটা হচ্ছে একটা এক্সিবিশন ম্যাচ। আপনারা দেখছেন ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার এই ম্যাচটা খেলবেন উইদাউট ফিয়ার অফ লুজিং। ডিফেন্সিভ খেলা দেখবেন না, এখানে আপনি গোল স্কোরিং ম্যাচ দেখবেন যেটা এন্টারটেইনিং হবে। সো ওই জায়গা থেকে আমার মনে হয় থার্ড প্লেসের যে লেগাসিটা, আরেকটা ছোট পয়েন্ট, এটা না বললেই না, গত ওয়ার্ল্ড কাপে কে খেলেছিল থার্ড ফোর্থ? মরক্কো এবং ক্রোয়েশিয়া। ওদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট থার্ড প্লেসের মেডেলটাও, তারা তাদের সবাইকে দেখাবে, বিকজ তারা তো আসলে চ্যাম্পিয়ন হতে মানে হওয়ার কন্টেনশনে নাই। ইটস মোর দ্যান হোয়াট দে এক্সপেক্ট। 1994-এ সুইডেন থার্ড হয়েছিল, আমার ওই ওয়ার্ল্ড কাপটা মনে আছে বলে, তারাও কিন্তু খুব প্রাউডলি থার্ড প্লেস মেডেলটা হাতে নিয়েছে, কারণ ব্রাজিল ইটালির সঙ্গে তারা পারবে না জানে, বাট থার্ড প্লেস তারা নিয়ে বের হয়েছে। সো এই বিষয়গুলো ওই দিক থেকে আমার কাছে মনে হয় যে সিগনিফিকেন্ট এবং ইম্পর্টেন্ট ক্ষেত্র বিশেষে। ইংল্যান্ড, ফ্রান্স ফর্মার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স, তাদের জন্য এটা একটা হরিবল সিচুয়েশন বটে, বাট কিছু প্লেয়ারদের জন্য ডেফিনেটলি মোটিভেশন আছে, কোচদের জন্য আছে। ওকে, দেশম এবং এমবাপের জন্য এই ম্যাচটি ইম্পর্টেন্ট কিনা? ফেয়ারওয়েল ম্যাচ অবশ্যই ইম্পর্টেন্ট। আসলে দেশমকে, মানে দেশমের এই সাকসেসে এখানে দেখেন, এখানে তিনটা জিনিস হইতে পারে। আপনার 18 চ্যাম্পিয়ন, 22-এর রানার আপ এবং 26-এর অ্যাকচুয়ালি ব্রোঞ্জ। তো এখানে একটা পরিক্রমা হইতে পারে এবং এটা সাকসেসফুল ম্যানেজারিয়াল ক্যাম্পেইন হইতে পারে দেশমের জন্য। এবং উনি ওনার আইডিওলজিতে স্ট্রিক্ট থেকে ফ্রান্সকে আসলে ডমিনেটিং একটা এরায় নিয়ে আসছে, তো এন্ড অফ এন এরা। এখান থেকে আসলে ফ্রান্সের একটা বড় কিছু পাওনা আছে, সেটা হচ্ছে ধরেন এই ম্যাচটা যদি ফ্রান্স কিছু ট্যাকটিক্যাল অ্যাডজাস্টমেন্ট করে যে ঠিক আছে আমরা একভাবে খেলে হেরেছি,
সো লেটস ট্রাই সামথিং ইন ডিফারেন্ট ইন মিডফিল্ড, আমরা মিডফিল্ডটা থেকে একটু নজর দিই। সো এই ম্যাচে হচ্ছে পরবর্তী যুগের একটা সূচনা হয়ে যেতে পারে। মিডফিল্ড সিনক্রোনাইজেশন ফ্রান্স যদি খুঁজে পায়, সো জিদানের এরার জন্য এই ম্যাচটার দিকে জিদানের তো অবশ্যই নজর থাকবে, যে কারা কারা পরবর্তী রিক্রুটমেন্টে আসতেছে বা মানে সুপার মোমেন্টে কারা ফ্লারিশ করবে, এই ব্যাপারগুলো থাকবে। এবং টেকটিক্যাল একটা অ্যাডজাস্টমেন্ট হয়তো দেশম হয়তো এই এক্সপেরিমেন্টটা করে দেখাতে পারেন যে আমি এটা করলে হয়তো স্পেনের সাথেও জেতা যাইতো। সো এখানে একটা এক্সপেরিমেন্টের জায়গা তো আছেই। সো এটা একটা ভেরি গুড ম্যাচ হইতে পারে তার এবং এমবাপ্পের জন্য। এটা কি লুজার্স ফাইনাল নাকি তরুণদের লাইমলাইট? আমার কাছে যেটা মনে হয় যে তরুণরা এই বিশ্বকাপে যেভাবে দেখাচ্ছে, যে আমি যদি ফাইনালিস্টের কথা বলি, আর্জেন্টিনার একটা টিমের ভিতরে দেখেন যে অভিজ্ঞতা এবং তরুণ এবং অভিজ্ঞতার মিশেলে তারা কিন্তু ফাইনালে গেছে। কিন্তু ফ্রান্সের টিমের আপনি ডিফেন্স থেকে শুরু করে মিড এবং অ্যাটাকিং তিনটা সেক্টরে কিন্তু তরুণদের আধিপত্য। এবং ইংল্যান্ড টিমে যেটা দেখা যাচ্ছে যে তারা প্রথম থেকেই তাদের যে রক্ষণ এবং ডিফেন্স এবং অ্যাটাকিংয়ে তরুণ এবং প্রবীণদের একটা মিশ্রণে তারা কিন্তু ভালো করতেছিল। লাস্ট সেমিফাইনাল ম্যাচটাই যদি আমরা দেখি যে তরুণরা তাদেরকে আমি গোল স্কোরার গর্ডনের নাম যদি বলি, সে তার উইং থেকে এসে অসাধারণ একটি গোল করলো। এজন্য বলা যায় যে তরুণরা এই ওয়ার্ল্ড কাপে তাদেরকে মেলে ধরতে পারছে।